চাকরি খেয়ে আপনি আমার ভাতা দেবেন? আমার ন্যায্য অধিকারের পাশ করা চাকরি আপনি বছরের পর বছর 8 বছর 9 বছর চাকরি করার পর সেই চাকরি আপনার জন্য যাবে, আর তার বদলে আপনি আমায় ভিক্ষে দেবেন, এটা হয় নাকি? আপনি অযোগ্যদের থেকে খেয়েছেন, এখন যদি অযোগ্যদের চাকরি খেতে যান আপনি, সেটা উপায় নেই, সুপ্রিম কোর্টের নির্দেশে খেতে হচ্ছে। তাদের যদি একেবারে খালি হাতে ফেরত পাঠান তাহলে তো ওরা আপনাকে খেয়ে নেবে। পাড়ায় পাড়ায় তৃণমূলীদের তো গাছে বেঁধে মারবে অযোগ্যরা, কারণ তাদের থেকে আপনি টাকা নিয়েছেন। তারা সবাই অযোগ্য ছিল না। দাদা, এই পীরজাদা কাসেম সিদ্দিকী মমতা ব্যানার্জিকে কম গাল দিয়েছেন। মমতা ব্যানার্জিকে গাল দিলে তৃণমূলে তার নাম্বার বাড়ে। সব্যসাচী যেদিন হেলমেট দিয়ে মেরেছে, যেদিন শিক্ষকদের ওপর যেদিন লাথি জুতো চালিয়েছে, সেদিনই আমরা জানতাম যে ও শিগগিরই পদোন্নতি হবে। চুরি করলে, দুর্নীতি করলে, মানুষের ওপর অত্যাচার করলে তবে তৃণমূলে তার দাম বাড়ে। এই ভাতারও বিরোধিতা করবে। ভাতা তো হওয়া উচিত লক্ষ্মী ভান্ডার ভাতা, কোনো অসুবিধা নেই। বেকার ভাতা হবে, কোনো অসুবিধা নেই। কন্যাশ্রী ভাতা হবে, রূপশ্রী ভাতা হবে, সেগুলো তো উন্নয়নের জন্য। আমার চাকরি খেয়ে আপনি আমার ভাতা দেবেন? আমার ন্যায্য অধিকারের পাশ করা চাকরি আপনি বছরের পর বছর 8 বছর 9 বছর চাকরি করার পর সেই চাকরি আপনার জন্য যাবে, আর তার বদলে আপনি আমায় ভিক্ষে দেবেন, এটা হয় নাকি? আপনি আমাকে বলুন না, আপনি আমার চাকরি খাবেন, আপনি আমায় ভাতা দেবেন, এটা আপনি মেনে নেবেন? এটা কখনোই মানা যায় না। কোর্ট তিরস্কার করেছে, কারণ তিরস্কৃত হওয়ার মতন কাজই সরকার করেছে। তারপরে প্রশ্ন উঠছে যে ওখানে তো অযোগ্যরাও রয়েছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। অযোগ্যদের জন্য সরকার ব্যবস্থা করেছে, কেন্দ্রীয় মানে সরকার বলা ভুল হলো, সুপ্রিম কোর্ট ব্যবস্থা করেছে। অযোগ্যদের জন্য সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিয়েছে যে তাদের মাইনে সহ টাকা ফেরত দিতে হবে। আপনি যদি সেই অযোগ্যদেরও ভাতা দিতে চান, সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু মুশকিল হচ্ছে অযোগ্যদের তো আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ অযোগ্যরা আপনাকে দিয়েছে। আপনি অযোগ্যদের থেকে খেয়েছেন, এখন যদি অযোগ্যদের চাকরি খেতে যান আপনি, সেটা উপায় নেই, সুপ্রিম কোর্টের নির্দেশে খেতে হচ্ছে। তাদের যদি একেবারে খালি হাতে ফেরত পাঠান তাহলে তো ওরা আপনাকে খেয়ে নেবে। পাড়ায় পাড়ায় তৃণমূলীদের তো গাছে বেঁধে মারবে অযোগ্যরা, কারণ তাদের থেকে আপনি টাকা নিয়েছেন। তারা সবাই অযোগ্য ছিল না। সহজে চাকরি পাওয়ার জন্য বাবা মা তার ঘটি বাটি বিক্রি করে, এই টাকাটা দিয়েছে। আজকে তারা অযোগ্যের লিস্টে চলে এসছে। সরলদাই, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন করছিলেন এবং অভিযোগ উঠেছিল একটা, তারা বলেছিলেন যে হেলমেট দিয়ে তাদেরকে মারা হয়েছে এবং আমরা সবাই দেখেছি, মেরেছে সব্যসাচী দত্ত। আমরা সবাই দেখেছি সব্যসাচী দত্তকে এবার চেয়ার, এটা তো তৃণমূলের নিয়ম। এটা তো তৃণমূলের নিয়ম। পুলিশের গাড়িতে বোম মারলে অনুব্রত সিকিউরিটি বাড়ে, আর পুলিশের মা বোন তুলে গালাগাল দিলেও অনুব্রতর একটা চুলও কেউ ছিঁড়তে পারে না, একটা পুলিশও কিছু করতে পারে না। এটা তো তৃণমূলের নিয়ম। সব্যসাচী যেদিন হেলমেট দিয়ে মেরেছে, যেদিন শিক্ষকদের ওপর যেদিন লাথি জুতো চালিয়েছে, সেদিনই আমরা জানতাম যে ও শিগগিরই পদোন্নতি হবে। চুরি করলে, দুর্নীতি করলে, মানুষের ওপর অত্যাচার করলে তবে তৃণমূলে তার দাম বাড়ে। অর্থাৎ পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি দায়িত্ব পাচ্ছেন এবং তৃণমূলের পদ পেলেন, এবং অনেকে প্রশ্ন তুলছেন যে পীরজাদারা রাজনীতি আসবেন কেন, এই প্রশ্ন তোলা। না, পীরজাদারা রাজনীতিতে আসতেই পারেন, না আসার কি আছে? পীরজাদারা রাজনীতিতে আসতে পারেন, সন্ন্যাসীরা রাজনীতি, সাধুরা রাজনীতিতে আসতে পারেন। ভারতবর্ষে একটা সময় সাধু সন্তরাই তারা রাজনীতি সামলেছে। চাণক্য ভারতবর্ষের রাজনীতির, ভারতবর্ষে না বিশ্বের রাজনীতির যে মানুষটাকে পথিকৃৎ ভাবা হয়, প্রতীক ভাবা হয়, সে মানুষটাও একজন গেরুয়া বসনধারী মানুষ ছিলেন। তিনি সাধারণ সংসারী ছিলেন না। মুশকিল হচ্ছে এখন আপনারা সাধারণ মানুষ যদি রাজত্ব করতে যাই, আমরা আগে সংসারের কথা ভাববো, নিজের কথা ভাববো। কিন্তু যোগী আদিত্যনাথ, তার সংসারও নেই, তার কিছু নেই, তার নিজের কথা ভাবার কোনো প্রয়োজনও নেই। এটাই ছিল আগেকার নীতি, এটাই ছিল নীতি। এখন পীরজাদারা দল করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মুশকিল হচ্ছে পীরজাদারা যদি পীরের প্রতি জাদা না থেকে মমতা দিদির প্রতি জাদা হয়ে যায়, তাহলে সেটা তো মুশকিল। 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বা সেদিকে তাকিয়েই কি আপনার আবার কি মুসলিম ভোট, ফুরফুরা শরীফে মুসলিম ভোটে তারা থাবা বসিয়ে দিয়েছিল,
সেই থাবার নখ কেটে দেওয়ার জন্য তার এখন পীরজাদা, এই পীরজাদা কাসেম সিদ্দিকী মমতা ব্যানার্জিকে কম গাল দিয়েছেন। মমতা ব্যানার্জিকে গাল দিলে তৃণমূলে তার নাম্বার বাড়ে, এটা আমরা কুণাল ঘোষকে দেখে জেনেছি। যে গালাগালিটা কুণাল ঘোষ দিয়েছিলেন, আজ অব্দি সেই গালাগালি শুভেন্দু অধিকারীও কোনোদিন দিতে পারেনি। অতএব যদি বিচার করতে হয়, ওই মমতাদির অসম্মানের জন্য যদি আন্দোলন করতে হয়, তাহলে আগে কুণাল ঘোষের বিরুদ্ধে করা উচিত। আপনি বলছেন শুভেন্দু অধিকারীর গালাগালি দেয় মমতা না বন্দ্যোপাধ্যায়? না, গালাগাল মানে কি, সমালোচনা। শুভেন্দু অধিকারী তার একটা ক্লাস আছে, সেই সব কাজ করেন। ডাকাত রানী বলেছে কোনোদিন? হীরক রানী বলেছে, ডাকাত রানী তো বলেনি। চোরেদের রানী, চোরেদের রানী বলেছে। কিন্তু এই চোরেদের রানী কে বলেছিলেন প্রথম? ডাকাত রানী কে বলেছে? এই কথাটা কে বলেছিলেন? ওটা তো কুণাল ঘোষের কথাটা উনি বলেন। এই কথাটা তো কুণাল ঘোষ বলেছে, ডাকাত রানী। দাদা, শঙ্কর মালাকার থেকে একাধিক নেতা যখন আমরা দেখছি তৃণমূল কংগ্রেসে আসছেন, তাদেরকে পদ দেওয়া হচ্ছে। কোথাও গিয়ে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস শক্ত বানানো, হিসাব করে রাজনীতিতে হিসাব করাটা অন্যায় নয়, হিসাব করেই হয়েছে। দলের কথা ভেবে আপনি একটা সিস্টেমেটিক ভাবে যদি ভাবেন, সেটা নয়। বিজেপির জন্য সেটা চিন্তা কি? না না, বিজেপির জন্য কোনো চিন্তা নেই। আবার বললাম, শঙ্কর মালাকারের যদি নিজস্ব আধিপত্য থাকতো, তাহলে সে তৃণমূলে যেত না। আপনি ক্র্যাচ কখন নেন? যখন আপনার নিজের ক্ষমতায় হয় না, তখন আপনি যখন আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন না, তখন আপনি ক্র্যাচ অবলম্বন করেন। এটাই তো না। দাদা, আরেকটা প্রশ্ন, আমরা দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন বিষয়ে মুখ খুলছেন, আমরা দেখেছি অপারেশন সিন্দুর নিয়ে কথা বলেছেন, একাধিক বিষয়ে যখন কথা বলছেন, তখন একটা আন্দোলন শুরু হয়েছিল বাংলায় স্মার্ট মিটার নিয়ে, এবং সেটা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এবং বলা হয়েছে যে আপাতত বন্ধ থাকবে। সরকার পেছনে হাঁটা শুরু করেছে। সরকার ডাক্তারদের আন্দোলনের পর থেকেই সরকার ক্রমাগত পেছনে হাঁটা শুরু করেছে। এটা মমতা ব্যানার্জির পুষ্টিতে লেখা ছিল না, এখন পেছনে হাঁটা শুরু করেছে। এই পেছনে হাঁটতে হাঁটতেই একদিন বাংলাদেশ পার হয়ে যাবে। শুভেন্দু অধিকারী এই বিষয়ে পোস্ট করেছেন, কংগ্রেস বলছে তারা আন্দোলন আগে শুরু করেছিল, ক্রেডিট নিচ্ছে শুভেন্দু অধিকারী। যেই আন্দোলন শুরু করে থাকুক, এই আন্দোলন বাংলার মানুষের আন্দোলন, আর এই আন্দোলনে পশ্চাৎপদসারণ করেছে যারা, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কুণাল ঘোষ একটা সিনেমা করতে যাচ্ছেন, অভিনয়ও করবেন এবার। তো সবসময় তো অভিনয় করে, নতুন কি? ও সবসময় অভিনয় করে। সেটা এতদিন আমরা খবরের কাগজে আর টিভিতে দেখতাম, এবার সিনেমার পর্দায় দেখবো, একই ব্যাপার। ও তো সবসময় অভিনয় করে। অনিল বসুর চরিত্রে অভিনয় করেছে। সিনেমার নাম হচ্ছে মনীষা মুখার্জি কোথায় গেল, তাই তো? আর অনিল বসুর জীবনী নিয়ে ওখানে প্রদর্শনী কুণাল ঘোষ করেছিলেন, যার উদ্বোধন বিমান বোস গিয়ে করেছিলেন। কি বললাম শুনেছেন? অনিল বোসের জীবনী প্রদর্শনী করেছিলেন কুণাল ঘোষ, আর তার উদ্বোধন করেছিলেন বিমান বোস। সে এখন যদি মনীষা মুখার্জিকে খোঁজে, নিজের চরিত্রের মধ্যে মনীষা মুখার্জিকে খুঁজুক, সেটা অনেক ভালো লাগবে। নিজের মধ্যে খুঁজলে হ্যাঁ, একদম নিজের মধ্যে খুঁজলেই পেয়ে যাবে। নিজের চরিত্রের মধ্যে খুঁজলেই পেয়ে যাবে। ভোটের আগে বাম আমলের এই বিভিন্ন বিষয় নিয়ে ছবি, আবার কিছু আসবে না। যখনই মনীষা মুখার্জির কথা আসবে, তখনই আরো 10টা কথা মনে পড়ে যাবে। সত্যি তো, মনীষা মুখার্জি একটা রহস্য। যেমন বারমুডা ট্রায়াঙ্গেল একটা রহস্য, সেটা মনীষা মুখার্জি একটা রহস্য, যে রহস্যের পর্দা ওঠেনি, যে রহস্যের পেছনে সিপিএম এর বড় বড় নেতারা জড়িত আছেন। এটা ঘটনা। তাহলে পিয়ালি কোথায় যাবে? পিয়ালির মৃতদেহটা খুঁজে পাওয়া গেছে, মনীষা মুখার্জির খুঁজে পাওয়া যায়নি। এইটুকুই তো তফাৎ। এরা অনেক হাজার কথা চলে আসবে। আরজি করের প্রেক্ষাপটে উনি যেটা করছেন, তাতে আরো মানুষের মনে অনেক ভুলে যাওয়া স্মৃতি আরো উস্কে দেবে। ভালো হবে তাতে। এই সিনেমা দেখতে যাবেন আপনি? দেখার মতো হলে দেখতে যাবো, মানুষের রিভিউ দেখবো আগে।